আবারও ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ, ভারতে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ। যুক্তরাষ্ট্রের প্রথম করোনা টিকা হিসাবে স্থায়ী অনুমোদন পেল ফাইজার। এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রবাসীদের। নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ চেম্বারের অনুষ্ঠান, আরও বিনিয়োগের প্রত্যাশা প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন। যুক্তরাষ্ট্রের ৩ ভুলে সৃষ্টি হয়েছে আফগানিস্তান সংকট। মোটা দাগে কি সেই সব ভুল, তাই নিয়ে এক সপ্তাহ পরও চলছে কাটাছেঁড়া। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে উঠে এসেছে ৩টি কারণ। এর নিয়ে প্রতিবেদন থাকছে এখানে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের শুরুতে ঘোষণা দেন সেপ্টেম্বরের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের আফগানিস্তান থেকে সরিয়ে নেবেন। সেই অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। এরপরও কাবুলে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশটি থেকে সামরিক বেসামরিক মানুষকে সরিয়ে আনতে চরম বিশৃঙ্খল অবস্থায় পড়েছে যুক্তরাষ্ট্র। এখন তালেবানের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হচ্ছে বাইডেন প্রশাসনকে। মার্কিন প্রশাসনের ভুল সিদ্ধান্তের কারণেই সংকটের সৃষ্টি হয়েছে। তাদের 3টি ভুলকে বড় করে দেখা হচ্ছে গণমাধ্যমে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, তালেবানের সক্ষমতা বুঝতে না পারা, আগাম পরিকল্পনা না থাকা আর আশরাফ গানি প্রশাসনের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই কাল হয়েছে ওয়াশিংটনের। মার্কিন গোয়েন্দারা আদতে বুঝতেই পারেননি তালেবানের শক্তি কতটা। তাদের ধারণা ছিল পুরো আফগানিস্তান নিয়ন্ত্রণে তালেবানের অন্তত 18 মাস সময় লাগতে পারে। এতে সেনা প্রত্যাহার, আফগানিস্তানের নিরাপত্তা ও বেসামরিক মানুষকে সরিয়ে আনতে যথেষ্ট সময় পাওয়া যাবে বলে মনে করা হলেও বাস্তবে এমনটা ঘটেনি। যেহেতু ধরে নেওয়া হয়েছিল তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণ সময় সাপেক্ষ, তাই জরুরি ভিত্তিতে দেশটি থেকে আফগান নাগরিক ও বিদেশিদের সরিয়ে আনার কোনো ইচ্ছে বা পরিকল্পনা কোনোটাই ছিল না ডেমোক্রেট প্রশাসনের, যার খেসারত এখন দিতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থ ও অস্ত্রে আফগান নিরাপত্তা বাহিনীকে ঢেলে সাজানো হয়েছিল। তাদের প্রশিক্ষণ দিয়েছিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ভেবেছিল তালেবানের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আফগান সরকারি বাহিনী। এতে রক্তপাতের পথ ছেড়ে প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে আলোচনায় বসবে তালেবান। কিন্তু বাস্তবে এর বিপরীতটা ঘটল। তালেবানের সক্ষমতা টের পেয়ে উল্টো দেশ ছেড়ে ভয়ে পালালেন মার্কিন মদতপুষ্ট প্রেসিডেন্ট ঘানি। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। আফগানিস্তানের নাগরিকরা দেশ ছেড়ে বিভিন্ন দেশে শরণার্থী হচ্ছেন। এতে চাপ বেড়েছে যুক্তরাষ্ট্র, কানাডা আর ইউরোপের দেশগুলোতে। প্রকট হচ্ছে অভিবাসন সংকট, যা বিশ্বে অস্থিরতা আরও বাড়াবে। দেখা দেবে অর্থনৈতিক ও কর্মসংস্থানের সমস্যা। এ নিয়ে চিন্তিত ফ্রান্স সহ বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। দীর্ঘ 2 দশকের পর আফগানিস্তানে ফের তালেবান শাসন ফেরত আসার পর সেখান থেকে আফগানিস্তানের লোকজন বিভিন্ন দেশে পালানোর চেষ্টা করছেন। ফলে নতুন করে আসলে অভিবাসনের একটি সংকট তৈরি হয়েছে এবং ইউরোপের মানুষজন বা ইউরোপে যারা রয়েছেন তারাও অভিবাসনের যে স্রোত সেটি নিয়ে বেশ উদ্বিগ্ন। অ্যাকচুয়ালি আমরা সংকটের পর সংকটে যাচ্ছি। একদিন ছিল আমাদের মহামারী করোনা, এখন হচ্ছে আরেকটা অভিবাসী সংকট, যেটা তালেবানদের ক্ষমতা আসার পর এখন যেভাবে মানুষ বাইরে যাওয়ার চেষ্টা করছে তার একটা বড় ধরনের ঢেউ এই ইউরোপে এসে পৌঁছবে। যেহেতু ওই আগের সংকটটা এখন শেষ হয়ে ওঠেনি, নতুন একটা সংকট আসছে, এটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এই দেশগুলির মানুষগুলি তাদের সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাদের মধ্যে অসন্তোষ আরো প্রবলভাবে দাঁড়িয়ে উঠবে। G7 সামিট হবে, যারা এই বিষয়ে আলোচনা করুন কিভাবে তাদেরকে সঠিকভাবে সঠিক পন্থার মাধ্যমে বিভিন্ন দেশে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা যায়। আফগানিস্তানে ফের তালেবান আবার ক্ষমতায় আসার পর ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক দেখেছি, সেখানেও তারা তাদের উদ্বিগ্নতার কথা জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন যে এই অভিবাসনের যে ঢল সেটি একা ইউরোপের পক্ষে আসলে সামাল দেয়া বেশ কঠিন হবে। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। হারিকেন হেনরির আঘাতে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। বিধ্বস্ত হয়েছে কয়েকশো ঘরবাড়ি, এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ শনাক্তের কাজ চলছে। টেনেসি অঙ্গরাজ্যের নাসভিলের শহরে নিখোঁজ 40 জনের সন্ধানে এখনও অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। এভাবেই হারিকেন হেনরির ভয়াবহতা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হামফ্রিজ কাউন্টির চারপাশে। যতদূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপ আর ভোগান্তি। ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো এলাকা। বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি উপচে পড়েছে বহু গাছপালা। ধ্বংস হয়েছে কয়েকশো ঘরবাড়ি। স্বজনদের চোখে মুখে নিখোঁজদের নিয়ে আর্তনাদ। মৃতদেহ শনাক্তে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
ক্ষয়ক্ষতি হয়েছে হাজার হাজার গাড়ি। বন্যার পানিতে ধসে পড়েছে ব্রিজ ও রাস্তাঘাট। ঘূর্ণিঝড়ের কারণে ৭৪,০০০-এরও বেশি বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আগামী 1 মাস আমাদের সাহায্য দরকার। আমরা শুধু মানুষের ঘরবাড়ি, গাড়ির ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলছি, কিন্তু এতে মানুষ যে পরিমাণ মানসিক বিপর্যস্ত হয়েছে আমরা কেউ সেটি নিয়ে ভাবছি না। বন্যার পানি ঘরবাড়ি ও দোকানপাটে ঢুকে পড়ায় বিপর্যস্ত হচ্ছে জনজীবন। নিউ জার্সিতে ঘূর্ণিঝড়ের কারণে আর্থিক সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কাদা আর পানির কারণে দোকানপাট খুলতে পারছেন না তারা। এতে চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে। সোমবার আশ্রয়কেন্দ্র থেকে অনেকেই ফিরছে নিজ নিজ বাসায়। তবে পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। ঘূর্ণিঝড়ের পর আবার দোকান খুলতে এসেছি, কিন্তু এখানে 3 ইঞ্চির মতো কাদা জমে আছে। ধরে নিয়েছি এবছর লোকসান হবে আমাদের। রোববার পূর্ব উপকূলে আছড়ে পড়ে হারিকেন হেনরি। হারিকেনের প্রভাবে নিউ জার্সি থেকে শুরু করে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত হয়। হেনরির আঘাতে টেনেসিতে দেখা দেয় আকস্মিক বন্যা। এই রাজ্যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। জিনিয়া শেখ, সময় সংবাদ। বিশ্বে করোনা সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী। ভারতের মহারাষ্ট্রে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। একদিনে এ ধরনে রাজ্যটিতে আরও 27 জন আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন দেশটির সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রেও গেল একদিনে 1 লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এদিকে ফাইজার বায়োএনটেকের তৈরি টিকার স্থায়ী অনুমোদন দিয়েছে দেশটি। এর মধ্য দিয়ে এই প্রথম কোনো করোনার টিকার লাইসেন্স দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া ব্রাজিল, যুক্তরাজ্য ও ইরানে করোনা পরিস্থিতির অবনতির দিকে। সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ সহ টিকাদান কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করেছে দেশগুলো। করোনায় টালমাটাল পুরো বিশ্ব। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন 21,32,00,000-এরও বেশি। এর মধ্যে গেল একদিনেই শনাক্ত ছাড়িয়েছে 5 লাখ। অক্সিজেন ও শয্যা সংকটে হিমশিম অবস্থা পার করা ভারতে এখন করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমলেও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেল্টা ও ডেল্টা প্লাস ধরন। মহারাষ্ট্রে নতুন করে বাড়ছে ডেল্টা প্লাস ধরনের শনাক্তের হার। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন সেখানকার স্থানীয়রা। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও ভোগাচ্ছে তাদের। এদিকে যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার বেড়েই চলেছে। গত একদিনেই শনাক্ত 1 লাখের বেশি। আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এর মধ্যেই ফাইজারের টিকাকে স্থায়ী অনুমোদন দিয়ে প্রথম কোনো করোনার টিকার লাইসেন্স দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে 3 সপ্তাহের ব্যবধানে 91% কার্যকর 2 ডোজের এই টিকাকে কেবল 16 বা তার চেয়ে বেশি বয়সীদের ক্ষেত্রে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। Pfizer COVID-19 vaccine is safe and effective. বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা শেষে এফডিএ এর মাধ্যমে ফাইজারের টিকাকে স্থায়ী অনুমোদন দেওয়া হলো যুক্তরাষ্ট্রে। ডেল্টা ধরন যেভাবে এগুচ্ছে তাতে কার্যকর টিকাদান নিশ্চিত করা জরুরি ছিল। দক্ষিণ আফ্রিকার দেশ ব্রাজিলেও করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এছাড়া যুক্তরাজ্য, রাশিয়া ও ইরানেও বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে উৎপত্তিস্থল চীনে সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। কয়েকটি প্রদেশে সংক্রমণ যাতে আর না বাড়ে সেজন্য নেওয়া হচ্ছে কার্যকর পদক্ষেপ। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ভারতের করোনা পরিস্থিতির সবশেষ নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত। এশা, আপনাকে ধন্যবাদ। এশা, এই মুহূর্তে ভারতের যে করোনা পরিস্থিতি সেটি একটি স্বস্তিদায়ক মতই কিন্তু রয়েছে। অন্ততপক্ষে যারা করোনা নিয়ে গত 2 বছর ধরে বিশেষজ্ঞ কমিটি, তাদের মধ্যে কিন্তু এই স্বস্তিটা রয়েছে। কিন্তু তাদের উদ্বেগ তৃতীয় ঢেউ এবং ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে। তারা বলছেন যে অক্টোবরের শেষ নাগাদ কিন্তু ভারতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে তৃতীয় ঢেউ, এবং সেটি কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে। এবং তার জন্য বিশেষজ্ঞ কমিটি কিন্তু জরুরিভাবে টিকাকরণের ওপর জোর দেয়া এবং গুরুত্ব আরোপ করার পরামর্শ দিয়েছেন। এবং গত 2 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে করোনা সংক্রান্ত যে বিশেষজ্ঞ কমিটি, মেকানিজম কমিটি, সেই মেকানিজম কমিটি কিন্তু এইরকমই একটি রিপোর্ট দিয়েছে। এবং তারপরেই কিন্তু বিভিন্ন রাজ্যে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। আপনি জানেন যে সুখের
আজকের খবর হচ্ছে এই মুহূর্তে ভারতে যে করোনা পরিস্থিতি, করোনার অবস্থা, তার অ্যাক্টিভ কেস 0.98%, এবং একই সঙ্গে মৃত্যুর যে সংখ্যা সেটি কিন্তু 350 আশেপাশে। সংক্রমণের সংখ্যাও 24,000 গত 24 ঘন্টা, এবং সেখানে কিন্তু সুস্থ হয়ে ফিরে যাওয়ার সংখ্যা 39,000। সব মিলিয়ে যে করোনা সংক্রমণের রাজ্যে রাজ্যে যে সংক্রমণ সেটিও কিন্তু গত দু সপ্তাহের নিরিখে সেটিও কিন্তু স্টেবলই বলা চলে। কিন্তু বিশেষজ্ঞ কমিটি উদ্বেগ প্রকাশ করেছে যে আগামী তৃতীয় ঢেউ অর্থাৎ তৃতীয় ঢেউ যেভাবে আছড়ে পড়বে, সেই আছড়ে পড়াটা কিন্তু খুব শিগগিরই অক্টোবরের শেষ নাগাদ তারা আশঙ্কা করছেন যে ভারতে কিন্তু আছড়ে পড়বে তৃতীয় ঢেউ, এবং এর আগে করোনার টিকাকরণে কিন্তু গুরুত্ব দিতে হবে। আপনি জানেন যে চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই করোনার গণটিকাকরণ কর্মসূচি, এবং সেই কর্মসূচিতে এখনো পর্যন্ত কিন্তু দেখা গিয়েছে যে 64 কোটি মানুষের মধ্যে এই টিকাকরণের আওতায় নিয়ে আসা হয়েছে। যদিও সেই 64 কোটি মানুষের মধ্যে কতজনের দুটো ডোজ বা দুটো করোনা সম্পন্ন হয়েছে সে বিষয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো রকম ভাবে সুস্পষ্টভাবে ব্যাখ্যা নেই, কিন্তু মনে করা হচ্ছে যে এই যে 64 কোটির মধ্যে অন্ততপক্ষে 20 কোটি মানুষের মধ্যে কিন্তু দুটো ডোজ তারা দিয়েছেন। বাকি যে আপনার প্রায় 40 কোটি মানুষ, তাদের মধ্যে কিন্তু এখনো বাকি রয়েছে একটি ডোজের। সুতরাং সেটি কিন্তু একটি বড় প্রশ্ন চিহ্নের মধ্যে রয়েছে। আর এদিকে জানিয়ে রাখি যে আমি যে রাজ্যের বাসিন্দা, পশ্চিমবঙ্গেও কিন্তু টিকাকরণ যে কর্মসূচি সেটি কিন্তু জোর তাগিদে এগিয়ে চলছে। প্রায় 3.5 কোটি মানুষের মধ্যে এই টিকাকরণের আওতায় আনা হয়েছে, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে 1 কোটি মানুষকে কিন্তু দুটো ডোজ দেওয়া হয়েছে। তো সব মিলে এখানেও সংক্রমণ এবং মৃত্যুর হার কিন্তু তলানির দিকে যাচ্ছে, কিন্তু সবাই অক্টোবরের দিকে তাকিয়ে আছে যে তৃতীয় ঢেউ আবার ভারতের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসারটাকে কিরকম ভাবে সামনের দিকে আনে। তো এই ছিল আমার কাছে এসা ভারতের আসন্ন করোনা তৃতীয় ঢেউ নিয়ে যে সব মহলে উদ্বেগ, আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ। ভারতের করোনা পরিস্থিতির সবশেষ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য। বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। আগামী 1 সেপ্টেম্বর দুপুর থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম। 2 ডোজ টিকা গ্রহণকারী বাংলাদেশিরা যেতে পারবেন দেশটিতে। এতে করে ওমানে কর্মরত বাংলাদেশি যারা দেশে আটকা পড়েছেন তাদের জন্য কাজে ফেরার সুযোগ সৃষ্টি হলো। বাংলাদেশ সহ 18টি দেশের যাত্রীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। এই সিদ্ধান্ত আগামী 1 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 1 সেপ্টেম্বর থেকে 18টি দেশের যাত্রীরা করোনার আগে যেভাবে ভ্রমণ করতেন ঠিক সেভাবেই ভ্রমণ করতে পারবেন। এতে দেশে আটকা পড়া শ্রমিকদের যাত্রা সুগম হলো বলে জানান সংশ্লিষ্টরা। তবে ভ্রমণের আগে বাধ্যতামূলক থাকতে হবে 2 ডোজ টিকা গ্রহণের সনদ, আর দ্বিতীয় ডোজটি হতে হবে ভ্রমণের 14 দিন আগে নেয়া। এছাড়া যে যাত্রীরা করোনার নেগেটিভ সনদ নিয়ে যাবেন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। যদি কোনো যাত্রী করোনার নেগেটিভ সনদ ছাড়াই যান সেক্ষেত্রে সেখানে গিয়ে করোনা পরীক্ষা করাতে হবে, এবং নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর আগে গেল 24 এপ্রিল সন্ধ্যা 6টার পর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওমানে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বাহরাইনে মরুর বুকে ট্রি অফ লাইফ দেখতে ভিড় বাড়ছে পর্যটকদের। আয়ারল্যান্ডে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বন্দর কর্কের জনপ্রিয়তা বাড়ছে বাংলাদেশিদের মাঝেও। স্বাধীনতার 50 বছরে অর্থনৈতিকভাবে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশের যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়নের ফলে গ্রাম ও শহরের ব্যবধানও এখন ঘুচে গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। স্বাধীনতার 50 বছর প্রবাসীদের অবদান শীর্ষক সেমিনারে দেশ ও প্রবাসের মিলন মেলা। নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। জানালেন, গত 3 দশকে প্রবাসীরা রেমিটেন্স হিসেবে বাংলাদেশে পাঠিয়েছেন 36,000 কোটি ডলার। গত বছর রেমিটেন্সের উপর 2% প্রণোদনা দেয়া হয়েছে। এই প্রণোদনা আরও বাড়ালে এবং দক্ষিণ আফ্রিকার দেশগুলোকে বৈধ রেমিটেন্সের আওতায় আনা সম্ভব হলে এর পরিমাণ অকল্পনীয় হারে বাড়বে। যে টাকা দেশে পাঠান সেই টাকাটা তাদের পরিবারের ভরণ পোষণ করার জন্য ব্যয় হয়, তার ফলে কনসাম্পশনটা
স্ট্রেংথেন হয়, আর একটি হলো যে এর একটি অংশ বিনিয়োগ হয়, সেই বিনিয়োগও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নে আরো নিবিড়ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, বিদেশে থাকলেও সব ক্ষেত্রে তাদের মন পড়ে থাকে বাংলাদেশে। প্রবাসে থেকে আমাদের নিজের মাতৃভূমির প্রতি আমাদের কি দায় দায়িত্ব আছে এবং আমরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের প্রতি যে আমরা দায়িত্ব পালনের জন্য চেষ্টা করি। খুব ভালো লেগেছে এখানে এসে। বাংলাদেশ থেকে বিভিন্ন গুণী ব্যক্তিত্ব বর্গের সঙ্গে দেখা হলো, তাদের কথা শুনলাম। ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই সেমিনারের সহযোগী ছিল ঢাকার সেন্টার ফর এনআরবি। অনুষ্ঠানে ডক্টর মশিউর রহমান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রবাসীদের প্রচেষ্টা সব মিলিয়ে বাংলাদেশে এখন গ্রাম এবং শহরের ব্যবধান ঘুচে গেছে। তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব চলতি সপ্তাহেই তার মন্ত্রিসভা ঘোষণা করবেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত শুক্রবার মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ আহমেদ শাহ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইলকে নিয়োগ দেন। পরদিন শনিবার শপথ নেন তিনি। দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইসমাইল। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর গত সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মহিউদ্দিন ইয়াসিন। ইসমাইল মালয়েশিয়ার প্রাচীনতম দল ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশনের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ। মহিউদ্দিনের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদে 61 বছর বয়সী ইসমাইলের নাম প্রস্তাব করা হয়। 222 আসনের পার্লামেন্টে 114 জনের সমর্থন নিয়ে সামান্য সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হন ইসমাইল। 2018 সালের নির্বাচনের পর গত 3 বছরে এ নিয়ে তৃতীয় প্রধানমন্ত্রী পেল মালয়েশিয়া। বাহরাইনের রাজধানী মানামা থেকে 40 কিলোমিটার দূরে আরব মরুভূমির পাহাড়ে অবস্থিত ট্রি অফ লাইফ, যাকে আরবিতে বলা হয় শাজারাত আল হায়াত। 32 ফিট উচ্চতার 400 বছরের বেশি বয়সী এক গাছ কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। মরুর পাহাড়ে গাছটিকে ঘিরে প্রতিদিনই ভিড় করেন স্থানীয় পর্যটকরা। করোনা মহামারীর আগে এক সমীক্ষায় দেখা গেছে প্রতি বছর প্রায় 65,000 মানুষ এই গাছটি দেখতে যান। 2009 সালে নিউ 7 ওয়ান্ডার্স অফ নেচারের মনোনয়নের তালিকায়ও ট্রি অফ লাইফ স্থান পেয়েছিল। বিশ্বের অন্যতম উষ্ণতম দেশ বাহরাইন, বৃষ্টিও হয় না তেমন একটা। মরুভূমির বুকে পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে 400 বছর বয়সী এক গাছ। মরুভূমিতে কিভাবে এই গাছটি বেঁচে আছে তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও অনেকে মনে করেন গাছটির শিকড় 500 মিটার গভীরে, যা পানিতে পৌঁছানোর জন্য যথেষ্ট হতে পারে। আবার কেউ কেউ বলেন গাছ বালির দানা থেকে আর্দ্রতা বের করতে শিখেছে। মরুভূমির মধ্যে আশেপাশে কোনো আর অন্য কোনো গাছও নাই, এখানে কোনো পানির কোনো ছোঁয়া নাই, বৃষ্টি হয় না, কিন্তু এই গাছটি দেখে আমরা অবাক হয়ে গেছি যে এই গাছটি এখনো তরতাজা। মানামা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গাছটি, মরুভূমির মাঝে, তো ভালো লাগে, সেজন্য আসলাম। 2010 সালের অক্টোবরে প্রত্নতত্ত্ববিদরা গাছের চারপাশে 500 বছরের পুরানো মৃৎশিল্প এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পান। 90-এর দশকে পরিচালিত মাটি এবং ডেনড্রোকোলজি বিশ্লেষণে গাছটি 1582 সালে রোপণ করা হয় বলে জানায় তারা। এই যে একটা গাছ এখানে দাঁড়িয়ে আছে, অনেকে এটাও মনে করেন যে মরুভূমি এলাকায় আসলে জীবন ধারণটা অনেক সংগ্রামের ব্যাপার, এবং বাহরাইনেও আমরা সেরকমই দেখতে পাই, যেখানেও মানুষকে সংগ্রাম করে টিকে থাকতে হয়, যেখানে পানি কম, গাছগাছালি কম, বৃষ্টি কম, এবং এর মধ্যে এই যে একটা গাছ দাঁড়িয়ে আছে, এটা অনেকের জন্য অনুপ্রেরণা, অনেকের জন্য একটা কুদরতি বিষয়। আরব মরুভূমির অনুর্বর এলাকা, যার চারদিকে রয়েছে গ্যাস ক্ষেত্র, এইরকম একটি জায়গায় অলৌকিকভাবে বেঁচে থাকা গাছটি শত প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় বলে মনে করেন সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরা। সময় সংবাদ, বাহরাইন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক আয়ারল্যান্ড কর্ক বন্দর, যেটি লি নদীর মোহনায় অবস্থিত। ব্রিটিশ শাসন থেকে এখন পর্যন্ত বন্দরটি নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আয়ারল্যান্ড থেকে সেই কর্ক হারবারের আদ্যপান্ত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। কর্ক হারবার, আইরিশরা বলেন কুয়েন কর্কি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও পরিচ্ছন্ন প্রাকৃতিক বন্দর এটি। বিশ্বের প্রাচীনতম বন্দর হিসেবেও এর পরিচিতি রয়েছে। বিদ্যুৎ উৎপাদন, পরিশোধন, শিপিং বাণিজ্য, ফার্মাসিউটিক্যালস উন্নয়নে এখন এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। 1938 সালে ব্রিটিশরা আইরিশদের কাছে বন্দরটি হস্তান্তরের আগ পর্যন্ত ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ একটি ঘাঁটিও ছিল এটি। নেপোলীয় যুদ্ধের সময় সামরিক গুরুত্ব বহন করে এ বন্দর।
ফাইজার, গ্লাক্সো, জনসন অ্যান্ড জনসন, নোভার্টিস ছাড়াও 100টিরও বেশি ফার্মাসিউটিক্যালসের ফার্ম রয়েছে এখানে। বিখ্যাত এই জায়গাটিতে বাংলাদেশিরাও আসেন বন্দরটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে। কর্ক হারবার বিশ্বের দ্বিতীয় ন্যাচারাল হারবার, আর এখানে দেশ বিদেশের প্রচুর পর্যটক প্রতি বছরই ঘুরতে আসেন এখানে। আর এখান থেকে বোটিংয়ে যাওয়া যায় এবং স্পাইক আইল্যান্ডে যাওয়া যায়, সে কারণে এখানে প্রচুর ভিড় হয় প্রতি বছর। এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পরিচ্ছন্ন হারবার। তো আমাদের বাসার খুব কাছেই এই জায়গাটি। আমরা পরিবারের সবাইকে নিয়ে ছুটি পেলেই দেখা যায় যে চলে আসি এখানে উইকেন্ডেতে। খুবই সুন্দর একটি জায়গা। এই কর্ক হারবারেই টাইটানিক জাহাজ শেষবারের মতো নোঙর করেছিল। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শিরোনামগুলো। এবং হারিকেন হেনরির আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বিধ্বস্ত কয়েকশো ঘরবাড়ি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।